সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা এনএসআই, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, এর যে সার্কুলার হয়ে গেছে 2025 সালের, তার পরীক্ষা প্রস্তুতি এবং সাজেশন নিয়ে প্রি রিটেন, ভাইবা এবং চাকরির পুলিশ ভেরিফিকেশন থেকে শুরু করে চাকরি যোগদান পর্যন্ত কি কি বিষয় আপনার প্রয়োজন হবে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করি। শুরুতেই আমরা বাংলা নিয়ে আলোচনা করি যে বাংলার ক্ষেত্রে আমরা কি কি পড়ব বা কি কি বিষয়। তো বাংলা বিষয়টা আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি যে বিষয়গুলো থেকে প্রশ্ন হয়ে থাকে। তার মধ্যে একটা পার্ট হচ্ছে আপনার মুখস্থ সম্পূর্ণটাই, আর একটা পার্ট হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের যে কবি এবং সাহিত্যিক রয়েছে তাদেরকে নিয়ে আলোচনার বিষয়, আর তৃতীয় পার্টটা হচ্ছে আপনার ব্যাকরণের বিষয়। তো এখানে প্রথমে আমরা যদি মুখস্থ পার্ট যেটা রয়েছে সেটার কথা বলি, তাহলে প্রথমে আসবে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, দ্বিরুক্তি শব্দ। এই শব্দ থেকে 4টা চ্যাপ্টার এবং শব্দের উৎসগত যে শ্রেণী বিভাগ রয়েছে সেখান থেকে এই 5টা চ্যাপ্টার। এরপরে আপনার আছে বাগধারা, এক কথায় প্রকাশ। এই দুইটা থেকে অবশ্যই প্রশ্ন হয়ে থাকে প্রত্যেকটা পরীক্ষাতেই, এবং বানান, সন্ধি, লিঙ্গ এবং উপসর্গ, এই 4টা চ্যাপ্টার থেকেও প্রশ্ন হয়ে থাকে। এরপরে আমরা ব্যাকরণের বিষয়ে চলে যাব। তো ব্যাকরণে দেখা যাচ্ছে অনেকগুলো অধ্যায় রয়েছে, তার মধ্যে আপনার ধ্বনীয় বর্ণ, নত্যবিধান, সত্যবিধান, কারক, সমাস, পদ প্রকরণ, বাক্য, প্রকৃতি, প্রত্যয় ও ধাতু এবং বিরাম চিহ্ন। এরপরে আমরা বাংলা সাহিত্যে যদি চলে যাই, সাহিত্যে দেখা যাচ্ছে আমাদের 3টা ভাগ থাকে, যার মধ্যে আপনার প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তো প্রাচীন যুগ থেকে আপনি যেটা দেখবেন সেক্ষেত্রে চর্যাপদ, বাংলা লিপি এবং বাংলা ছাপাখানা, এই 3টা থেকেই প্রশ্ন হয়ে থাকে। মধ্যযুগে আপনার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, জীবনী কাব্য, প্রণয় উপাখ্যান, অনুবাদ সাহিত্য, এই 4টা বিষয় থেকে মূলত বেশি প্রশ্ন হয়ে থাকে। আর আধুনিক যুগে বিখ্যাত কিছু কবি সাহিত্যিকের সাহিত্যকর্ম আপনি যদি খুব মনোযোগ দিয়ে পড়েন তাহলে যথেষ্ট হবে, যার মধ্যে রয়েছে আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মীর মশাররফ হোসেন, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, মানিক বন্দ্যোপাধ্যায়, ফারুক আহমেদ, সৈয়দ ওয়ালিউল্লাহ, আল মাহমুদ, হাসান হাফিজুর রহমান, সৈয়দ মুস্তফা আলী এবং শামসুর রহমান। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রিলিজ সিলেবাস। লিখিত পরীক্ষার জন্য আপনার বাংলার ক্ষেত্রে কয়েক ধরনের প্রশ্ন হয়ে থাকে, যার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদ। তো এখন যে আলোচিত অনুচ্ছেদগুলো রয়েছে সেগুলো আপনাকে পড়তে হবে। পরিবেশ দূষণ ও প্রতিকার, 3.0 তত্ত্ব যেটা, সামাজিক ব্যবসা, জুলাই গণ অভ্যুত্থান, রাষ্ট্র সংস্কার, জলবায়ু পরিবর্তন ও তার প্রভাব। এরপরে আপনাকে ট্রান্সলেশন পড়তে হবে। ট্রান্সলেশন আপনি কোথা থেকে পড়বেন? ট্রান্সলেশনের সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে বিগত বিসিএসের ট্রান্সলেশনগুলো প্র্যাকটিস করা। পাশাপাশি আপনার যে কোনো ট্রান্সলেশন যেগুলো প্যারাগ্রাফ আকারে থাকে সেগুলো ট্রান্সলেশন প্র্যাকটিস করাটাই বুদ্ধিমানের কাজ। এরপরে আপনার লিখিততে অনেক সময় ভাব সম্প্রসারণ ও সারাংশ আসে। ভাব সম্প্রসারণটা অবশ্যই আসে, সারাংশ অনেক সময় আসলেও ভাব সম্প্রসারণ আসবেই। সাথে আপনার বাগধারা এবং এক কথায় প্রকাশ লিখতে দেয়, হয়তো 5 মার্কের। তো এই হচ্ছে টোটাল বাংলা সিলেবাস, যেখান থেকে আপনি সম্পূর্ণটা কভার করতে পারবেন। এরপরে আমরা চলে আসি আসলে বই পড়বেন কি। তো বইয়ের ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা 2টা বই এখানে দেখতে পারেন, অথবা যে কোনো একটা দেখলেও হবে। তার ভিতরে আপনার অগ্রদূত বাংলা বইটা যেটা, অথবা অভিযাত্রী বাংলা বই। আমার কাছে বাজারে প্রচলিত যে বাংলা বইগুলো রয়েছে এমসিকিউ পরীক্ষার জন্য, সেইগুলোর মধ্যে এটা বেস্ট মনে হয়েছে। আর যদি আপনি লিখিত বাংলার কথা বলেন যে লিখিত পরীক্ষার জন্য আমি বাংলা প্রস্তুতি নিতে চাই, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ওরাকলের বাংলাটা দেখতে পারেন। এটা খুবই ভালোভাবে সাজানো আছে, এবং যদি সেটা নাও চান, এটা অনেক দামি একটা বই, না কিনতে চাইলে আপনি শুধু যে কোনো বই থেকে ভাব সম্প্রসারণ, আপনার সারাংশ, এই চ্যাপ্টারটা
আর এই অনুচ্ছেদগুলো আপনি হচ্ছে অনলাইন থেকে নিয়ে নিতে পারেন, অথবা আমাদের কাছেও সাজেশন আছে এগুলোর, আপনারা চাইলে সেটা সংগ্রহ করে নিতে পারেন। তো এই বাংলা বিষয়ে আমার মনে হয় এগুলো পড়লে আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন। তো ইংরেজির ক্ষেত্রে আমরা যেগুলো বিষয় নিয়ে পড়াশোনা করব সেগুলো আমরা একটু দেখে আসি। তো প্রথমেই আমরা গ্রামার নিয়ে কথা বলবো। তো এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে আপনার পরীক্ষা অনেক সময় হচ্ছে এনএসআই নিজেও নিতে পারে, অর্থাৎ মিসড একটা প্রতিষ্ঠান আছে তাদের, আর্মিদের প্রতিষ্ঠান, সেখানকার মাধ্যমে নিতে পারে, অথবা আপনার হচ্ছে আইবি এর মাধ্যমে নিতে পারে। তো এই জন্য আমরা টোটাল ইংলিশটাকে দুইটা পার্টে ভাগ করেছি। তো গ্রামারের মধ্যে প্রথমে আপনাকে রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভয়েস, কন্ডিশনাল সেন্টেন্স, ডাব্লিউএস কোশ্চেন, প্যারালাল স্ট্রাকচার, সাবজাংটিভ, ডিগ্রি, পজিশন অফ পার্টস অফ স্পিচ, প্রোনাউন অ্যান্ড অ্যাডভার্ব, এই যে 8টা চ্যাপ্টার বললাম। যদি আপনার মিসড পরীক্ষা নেয় তাহলে এই 8টা চ্যাপ্টার থেকেই বেশি প্রশ্ন হয়ে থাকে। আর হচ্ছে আপনার ভোকাবুলারি সেকশনে এসে সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, ট্রান্সলেশন, নাম্বার অ্যান্ড জেন্ডার, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কারেক্ট স্পেলিং, প্রিপোজিশন অ্যান্ড কনফিউজড ওয়ার্ড যেগুলো আছে সেগুলো, আর আপনার লিটারেচারটা আমরা ভোকাবুলারির মধ্যে দিয়েছি এই কারণে মুখস্থ করতে হয়, তাই এটা ভোকাবুলারি না ঠিক। তো যদি আপনার হচ্ছে আইবিএ পরীক্ষা নেয় বা অন্য কোনো প্রতিষ্ঠান পরীক্ষা নেয় তাহলে আপনার প্রথম 7 চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন হয়, লিটারেচার থেকে একটু কম প্রশ্ন হয়। তো এই হচ্ছে মূলত ইংরেজির হচ্ছে প্রশ্নের ধারণা। তবে আপনি দুইটাই সমানভাবে পড়বেন, মানে কে পরীক্ষা নেবে সেটা তার বোঝা যাচ্ছে না। তারপরে আমরা হচ্ছে এইগুলোর জন্য বই পড়ব কি বইয়ের ক্ষেত্রে আমরা চলে যাব হচ্ছে আপনার ইংরেজির জন্য বাংলাদেশে ভালো বইয়ের ভিতরে মাস্টার ইংলিশ যে বইটা, এটাই আপনারা পড়বেন। অনেকে বলে এটা পুরাতন বই বা যাই হোক, মানে আমি বলবো যে চ্যাপ্টারগুলো আমি সাজেস্ট করলাম সেই চ্যাপ্টারগুলো এই বই থেকে আপনি মনোযোগ দিয়ে যদি পড়েন, পুরাতন হোক আর নতুন হোক, আপনার এই বইতেই কাভার হবে। পাশাপাশি যদি আপনি লিটারেচার পড়তে যান তাহলে গেটওয়ে টু ইংলিশ লিটারেচার বইটা দেখতে পারেন। আর ইংরেজি অনেক সময় যখন ভোকাবুলারি বেস পরীক্ষা হয়ে যাবে তখনও আপনি মাস্টার ইংলিশের ভোকাবুলারিগুলো ভালোভাবে শেষ করলেই কমন পাবেন, অসুবিধা হবে না। তো এই জন্য একটা বই পড়াটাই সেফ জোন আমার মনে হয় ইংরেজির জন্য আর কি। আর ইংরেজির লিখিতর জন্য তেমন কোনো বই ওইভাবে মানে সাজেস্ট করা যায় না, কারণ আপনার এখানে আপনার প্যারাগ্রাফ থাকবে, একটা ছোট লিখতে হবে, এটা ওই সাম্প্রতিক বিষয়ের উপরে থাকে। আর একটা থাকে হচ্ছে আপনার ওই যে যেটা ট্রান্সলেশন থাকে, তো মানে একটা প্যাসেজ থাকে। তো এগুলো কখনোই কমন পড়ে না, এগুলো আপনার যতটুকু প্র্যাকটিস করা থাকবে এর উপরে লিখতে হয়। তো এগুলো আলাদা করে প্রস্তুতি নেওয়ার তেমন কিছু নাই। তবে আপনি ট্রান্সলেশনের ব্যাপারে আমি বাংলা সেকশনে বলেছি, বিসিএসের ট্রান্সলেশনগুলো আপনি দেখতে পারেন। এরপরে আমরা চলে যাব গণিতে। তো গণিতকে আমরা কয়েকটা পার্টে ভাগ করেছি। তার মধ্যে পাটিগণিতে আপনি সংখ্যা পদ্ধতি, ভগ্নাংশ, শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি, সময় ও কাজ, নল ও চৌবাচ্চা, সময়, দূরত্ব, ট্রেন, ঐকিক নিয়ম, বয়স, গড়, পরিমাপের একক এবং ধারা, এই চ্যাপ্টারগুলো আপনাকে খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে হবে। এগুলো যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে বই কোনটা পড়লেন সেটা কোনো ম্যাটার করবে না, এবং পরীক্ষায় বিগত সালের প্রশ্ন থেকেই সব আসে, এখানে নতুন কোনো প্রশ্ন আসে না। তবে যদি আইবিএ পরীক্ষা নেয় 2-1টা প্রশ্ন নতুন আসে, তবে সেগুলো ধারণা থাকলে পারা যায়। আচ্ছা, এরপরে বীজগণিতের ক্ষেত্রে উৎপাদক, মান নির্ণয়, সমীকরণ, সূচক, লগ, অসমতা এবং সেট ও ফাংশন, আর বীজগণিতিক লসাগু গসাগু। পাটিগণিতের লসাগু গসাগু অনেক সময় 2-1টা আসে, বীজগাণিতিক লসাগু গসাগুই বেশি আসে। তো এখানে আপনার এই মানে এই চ্যাপ্টারগুলো খুব মনোযোগ দিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে। পাশাপাশি আপনার জ্যামিতির ক্ষেত্রে রেখা, কোণ, চতুর্ভুজ আর বৃত্ত, ত্রিভুজ সম্পর্কে সামান্য কিছু ধারণা নিলেই হবে। আর পরিমিতির ক্ষেত্রে ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ সরল ক্ষেত্র পরিমিতি অর্থাৎ আয়তক্ষেত্র, বৃত্ত, রম্বস, বর্গ, ট্রাপিজিয়াম এগুলো থেকে প্রশ্ন হবে। আর ঘনবস্তুর ক্ষেত্রেও আপনার বেলন, কোণক, তারপর আয়তাকার ঘনবস্তু, ঘনক এগুলো থেকে প্রশ্ন হবে, লিখিততেও হবে, প্রিলিতেও হবে। আচ্ছা, এবং পরিমিতিটা লিখিতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তো লিখিত হোক আর প্রিলি হোক, এনএসআইয়ের একটা বৈশিষ্ট্য আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে তাদের খুব কঠিন আপনার গণিত আসে না। যেগুলো প্রিলির জন্য প্রযোজ্য সেগুলোই লিখিতের জন্য প্রযোজ্য। 2.5 মার্ক বা 5 মার্ক 5 মার্ক 10 মার্কের বা 2.5 মার্ক 5 মার্কের 2টা অঙ্ক আসে। তো সেগুলোর জন্য আপনি জর্জের MP3 বইটা পড়তে পারেন। অনেকেই বলে যে স্যার এর থেকে তো অনেক ভালো ভালো বই আছে। ভালো বই থাকতে পারে, সেটা ভিন্ন ব্যাপার। তবে আপনি পরীক্ষার প্রস্তুতির জন্য যে বইটা সবচেয়ে ভালো বাজারে সেটা আপনি এটা দেখলেই বুঝতে পারবেন। এখানে কনসেপ্ট আছে, বিগত সালের প্রশ্ন আছে, এমন করে সাজানো আছে যে এটার বাইরে আর কোনো কিছু নাই। সাথে খায়রুল ম্যাথটা আপনারা পড়তে পারেন, এটাও ভালো আছে, সাজানো আছে। খায়রুলের 2 ধরনের বই আছে, একটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথ, একটা হচ্ছে বেসিক ম্যাথ। আপনি দুইটাই পড়তে পারেন। পাশাপাশি আপনি BCS এর লিখিত গণিতগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবেন। এখান থেকে একটা গণিত অবশ্যই থাকবে লিখিত পরীক্ষার জন্য, প্রিলিতে তো পারবেনই আর কি। আচ্ছা, এরপরে আমাদের গণিতের পরে আমরা সাধারণ জ্ঞানে চলে যাব। সাধারণ জ্ঞানে আসলে স্পেসিফিক সাজেশন দেওয়া খুব কঠিন কাজ। তারপরেও বাংলাদেশের পরিচিতি, আইন, শাসন ও বিচার বিভাগ, স্থানীয় সরকার, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সম্পদ, বন ও পরিবেশ, বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের খেলাধুলা, বাংলাদেশের প্রত্নতত্ত্ব এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই 10টা চ্যাপ্টার হচ্ছে টপ ওয়ান্টেড। এখান থেকে প্রশ্ন হবেই। আর আপনার বাকি যেগুলো থাকলো, যেমন বাংলাদেশের ইতিহাস 1204 থেকে 1947 সাল পর্যন্ত, মানে পাকিস্তান ভাগ হওয়া পর্যন্ত পড়লেই হবে। পাকিস্তান পিরিয়ড থেকে আপনার পরবর্তী যে 71 সাল পর্যন্ত এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। তারপরে বাংলাদেশের শিল্প সংস্কৃতি ইম্পর্টেন্ট না, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাও খুব ইম্পর্টেন্ট না, পড়লে পড়তে পারেন। যোগাযোগ ব্যবস্থা একটু দেখতে পারেন। আর মুক্তিযুদ্ধ, আপনার বীরশ্রেষ্ঠ এবং সেক্টর কমান্ডার সহ আপনার হচ্ছে জিয়াউর রহমান, এইগুলো একটু পড়তে পারেন, অন্য কিছু এখান থেকে আসবে না। আর সাম্প্রতিক বিষয় ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কার্যক্রম, গ্রামীণ ব্যাংক, সামাজিক ব্যবসা, এইগুলো ভালো করে পড়তে হবে, এগুলো থেকে প্রশ্ন হবে। আন্তর্জাতিক বিষয়ে যদি আমরা বলি, সংগঠন, আন্তর্জাতিক পরিবেশ, প্রণালী, পর্বত, নদী, মহাসাগর, বিশ্বযুদ্ধ, সাম্প্রতিক যে যুদ্ধগুলো হচ্ছে সারা দুনিয়ায়, বৈশ্বিক চুক্তি এবং হচ্ছে আপনার পূর্ণরূপ পড়তে হবে। মানে শর্ট ফর্ম থাকে, সেগুলো পূর্ণরূপ আসে লিখিত পরীক্ষাতে। আর পাশাপাশি মহাদেশ, রাজধানী, মুদ্রা আর সাম্প্রতিক বিষয়াবলী হচ্ছে পড়বেন। আর বিশ্বের ইতিহাস, বিখ্যাত ব্যক্তি, সৌরজগৎ, সভ্যতা, এগুলো আপনার অফ টপিক। এগুলো থেকে একটা দুইটা প্রশ্ন আসতে পারে, নাও পারে, বেশি সময় না দেওয়াই ভালো। তো এই বিষয়গুলো আপনি যদি পড়েন তাহলে আন্তর্জাতিক বিষয়ে আমার মনে হয় একটা ভালো ধারণা পাবেন। এরপরে কম্পিউটার বিষয়াবলীতে আসি। কম্পিউটারের আপনার MCQতেই প্রশ্ন থাকে, লিখিতভাবে থাকে না। কম্পিউটারের স্ট্রাকচার, সফটওয়্যার, ইন্টারনেট, নেটওয়ার্ক আর কম্পিউটার সম্পর্কে যে সাম্প্রতিক বিষয় রয়েছে, আপনার সোশ্যাল মিডিয়া, ChatGPT থেকে ডিপসিক, নতুন নতুন যে প্রযুক্তিগুলো আসলো, এইগুলো সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে। তো এইগুলোর জন্য আপনি বই পড়বেন কোনটা, যেটা খুশি। আপনার সবচেয়ে ভালো হয় হচ্ছে ইজি কম্পিউটার বইটা দেখতে পারেন, অথবা আলাল কম্পিউটার। তবে যে কোনো একটা বই পড়লে হয়, আপনার হাতের কাছে যে বইটা আছে সব বই একই তথ্য দেওয়া আছে। এরপরে আমাদের বিজ্ঞান বিষয়ে চলে যায়। বিজ্ঞানে আপনি পড়বেন শুধু BCS পরীক্ষার প্রশ্নগুলো, কারণ বিজ্ঞান থেকে 2-3টা প্রশ্ন থাকবে। আপনি যদি ভালো একদম করতে চান, জাস্ট শুধু বিগত কয়েকটা BCS এর প্রশ্ন পড়লে আপনি ওখান থেকেই কমন পাবেন। বেশি পুরাতনগুলো পড়ার দরকার নেই, হয়তো বিগত 4-5টা BCS এর বিজ্ঞান আর ভূগোলের প্রশ্নগুলো পড়ে নিলেন, যথেষ্ট। এরপরে আসি কম্পিউটার টেস্ট। আপনি যদি লিখিত পরীক্ষায় এবং প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যান, তাহলে আপনাকে SMS দিয়ে তারা জানাবে কম্পিউটার এবং ভাইবা একই দিনে হবে। তাই কম্পিউটার টেস্টে গিয়ে আপনাকে কি করতে হবে, আপনাকে একটা রুমের ভিতরে নিয়ে যাবে, সামনে একটা ঘড়ি থাকবে, সেই ঘড়িতে আপনার টাইমার দেওয়া থাকবে, সেই টাইমের ভিতরে আপনাকে একটা লিখিত প্রশ্ন দিবে, সেই প্রশ্নটা কম্পিউটারে টাইপ করে আপনাকে রেডি করতে হবে। তার মধ্যে কি থাকে, একটা বাংলা এবং ইংরেজি টাইপিং করতে বলে 2টা প্যারাগ্রাফ, আর এক্সেলের একটা কাজ দেয়, যেটা ওখানে লেখা থাকে, এটা সূত্রের মাধ্যমে করতে হয়। মানে আপনাকে ধরেন একজন ব্যক্তির ট্যাক্স ক্যালকুলেশন করতে দিল, বা একটা রেজাল্ট তৈরি করতে দিল, বা একটা অ্যানালাইসিস করতে দিল, এটা সূত্র দিয়ে করতে হয়। তো সেক্ষেত্রে আপনার ইফ, কাউন্ট, সাম, অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, VLOOKUP, HLOOKUP, গ্রাফ, চার্ট, এইগুলো যদি আপনার জানা থাকে ভালোভাবে এক্সেলে, কারণ সময় থাকে কম, তাড়াতাড়ি করতে হয়, আপনার সূত্রগুলো সম্পর্কে যদি একটা ভালো ধারণা থাকে, তাহলে আপনি দ্রুত কাজটা করতে পারবেন এবং সময় এর মধ্যে আপনি সেভ করে আসতে হবে, পরে তারা ওইটা দেখবে। আর ওয়ার্ডের আরেকটা কাজ থাকে, প্রিন্ট করতে হয় কিভাবে, পেজ সেটআপ, ওয়াটারমার্কিং করা, এনক্রিপশন করা, মানে আপনার ফাইলে
হচ্ছে আপনার পাসওয়ার্ড দেওয়া, পাসওয়ার্ড খোলা, এইগুলো জানতে হয়। তারপরে আপনার হচ্ছে পাওয়ার পয়েন্টে স্লাইড তৈরি করা, অ্যানিমেশন তৈরি করা, সাউন্ড ইফেক্ট করা, এইগুলো ওখানে লাগে। আর পাশাপাশি আপনার হচ্ছে বর্তমানে যে ইমেল, আউটলুক, এইগুলোর ব্যবহার খুব বেশি, এগুলো আপনাকে জানতে হবে। আর চ্যাট জিপিটির ব্যবহার যেহেতু এখন শুরু হয়েছে বিভিন্ন ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে, এইটা সম্পর্কে আপনার প্রশ্ন থাকবে, হয়তো বা আপনাকে কোনো কিছু সার্চ করে বের করতে বলতে পারে। তো এই বিষয়গুলো আপনি কম্পিউটার টেস্টের জন্য প্রস্তুতি নিলেই হয়ে যাবে। এরপরে আসি ভাইবা। আপনার কম্পিউটার টেস্টের দিনই ভাইবা হবে, পাস করেন না করেন সমস্যা নেই, কম্পিউটার টেস্ট আর ভাইবা একই দিনে হয়। তো ভাইবা বোর্ডে 3 জন থাকে, 3 জন মানে আপনার আর্মি অফিসার থাকে, এনএসআইয়ের অফিসার থাকে এবং একজন আপনার সিভিল অফিসার থাকে। তো এই 3 জনের বোর্ডে আপনাকে ভাইভাতে বেশিরভাগ ক্ষেত্রে সাম্প্রতিক প্রশ্ন করা হয়। সাম্প্রতিক ঘটনাবলী, আন্তর্জাতিক যে ঘটনাবলী রয়েছে সেখান থেকে প্রশ্ন করা হয়। কিছু ক্রিটিক্যাল প্রশ্ন থাকে, আপনার নিজের সাবজেক্ট সম্পর্কেও থাকে, অথবা আপনাকে এমন কিছু প্রশ্ন করে যেটা আপনার সাইকোলজি এবং পার্সোনালিটিকে যাচাই করা যায়। যেমন ধরেন দেশের গভর্নমেন্ট নিয়ে একটা প্রশ্ন করতে পারে, আপনার ধর্মর নিয়ে একটা প্রশ্ন করতে পারে, ভারতের সাথে সম্পর্ক, এগুলো নিয়ে একটা প্রশ্ন করে, এরকম, যাতে আপনার স্ট্যান্ডটা কোথায় এটা তারা আপনার কথার মাধ্যমে ধরতে পারে। তো এইটা খুব একটা কঠিন বিষয় না, আপনি যদি এগুলোতে পাস করে যান এখানে গেলে আর খুব একটা সমস্যা হয় না। এরপরে আসি রেজাল্ট। আপনার রেজাল্ট হলে আপনাকে ফোন দেবে অথবা SMS করে জানাবে, এটা হামারি করে ওয়েবসাইটে দেয় না রেজাল্ট তারা। আর পুলিশ আর NSI ভেরিফিকেশন হবে, যদিও বা সরকার পুলিশ ভেরিফিকেশন তুলে দিয়েছে, কিন্তু এই চাকরির ক্ষেত্রে হবে এবং খুব ভালোভাবে ভেরিফিকেশন হয়। আগের ভেরিফিকেশনের প্রসেসটা অন্যরকম ছিল, এখন অবশ্য ওইভাবে হবে না। আপনি যদি ভালো করতে পারেন তাহলে ডেফিনেটলি নিয়োগ পাবেন। আর মেডিকেল টেস্ট হয়। তো মেডিকেল টেস্টে অনেকেই প্রশ্ন করে কি কি পরীক্ষা করে। এখানে রক্ত পরীক্ষা করে, ইউরিন পরীক্ষা করে, আপনার ধরেন রক্তে হেপাটাইটিস আছে কিনা, বা আপনার হচ্ছে ব্লাডে থ্যালাসেমিয়া আছে কিনা, এরকম ধরনের কিছু পরীক্ষা করে। ইউরিন টেস্ট করে, কিডনির সমস্যাগুলো বোঝা যায়। আর বুকের একটা এক্সরে করে, চোখের পাওয়ারটা চেক করে, আপনার ব্লাড প্রেশার, এগুলো চেক করে। আর আপনি যে আবেদন করার সময় যে বুকের মাপ, আপনার হাইট, ওয়েট এগুলো দিয়েছিলেন, সেইগুলো চেক করে দেখে যে মানে ঠিক আছে কিনা। এগুলো তো কম বেশি হয়, এর মানে এই না যে আপনি 50 কেজি ওজন লিখে দিয়েছেন, আপনার 50 কেজি সেদিন হবে। সেদিন যা হয় কাছাকাছি, মানে ওইগুলো কোনো সমস্যা হয় না। যদি গুরুতর আপনার ধরেন রক্তের কোনো সমস্যা না থাকে বা বুকের এক্সরে করার পরে কোনো প্রবলেম না ধরা পড়ে, আর অন্যগুলোতে কোনো প্রবলেম নাই। এরপরে আপনার চাকরির ভালো মন্দ বিষয়টা আপনাকে জানতে হবে, যেহেতু পরীক্ষা দিবেন। এই চাকরির ক্ষেত্রে কর্মক্ষেত্রে বৈচিত্র্যতা পাবেন, আপনাকে সিদ্ধান্ত নেওয়ার অনেক বিষয় থাকবে এখানে, এবং আপনি ডাইভার্সিফাইড একটা জব পাবেন। প্রথম কথা হচ্ছে জবের ভিতরে আপনি যদি অ্যাক্টিভ থাকেন তাহলে অনেকটা ডাইভার্সিটি পাবেন, ভালো লাগবে। আর্থিক সুযোগ সুবিধা ভালো এখানে, হ্যাঁ, মানে আপনার বেতনের বাইরে কিছু টাকা পয়সা আছে, সেগুলো বিস্তারিত আমি বলবো। রেশনিং সুবিধা আছে, আপনার ফ্যামিলির জন্য আপনি রেশনে আপনার হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পাবেন। আর তাদের একটা আর্থিক সুবিধা আছে সোর্স মানি, এইটা বিভিন্ন সোর্স থেকে তারা টাকা পেয়ে থাকে, সরকারের বিভিন্ন সোর্স আছে, এগুলো সব লিগ্যাল ইনকাম, মানে এরকম না যে এগুলো অবৈধ ইনকাম, লিগ্যালভাবে টাকা পয়সাগুলো পেয়ে থাকে এবং তাদের ক্যারিয়ারটা অনেক ভালো। আচ্ছা, এখানে চাকরির মন্দ বিষয়গুলো যদি আমি বলি, এখানে অত্যধিক কাজের চাপ থাকবে, আপনি 24/7 সার্ভিসে থাকবেন, মানে আপনার 1 সেকেন্ডের জন্য আপনি অফ ডিউটিতে থাকতে সুযোগ নাই। আর সিনিয়রের প্রতি আপনার এতটাই আনুগত্য থাকবে, সিনিয়র ওখান থেকে আপনার প্রতি ঘন্টায় বা প্রতি মিনিটে আপডেট চাইতে পারে, বিষয় যে কোনো বিষয়ে আপডেট চাইতে পারে। আপনাকেও সবসময় আপনার ডিউটি এরিয়াতে অ্যালার্ট থাকতে হবে এবং অনেক প্রেশার নিয়ে কাজ করতে হয় আর কি। আর শিফটে ডিউটি থাকে, আপনি যদি এয়ারপোর্টে ডিউটি পড়ে বা অন্য কোথাও, তাহলে রাত্রে ডিউটি থাকবে, মানে আপনার আবার একটানা কয়েকদিনও ডিউটি থাকতে পারে। তো এরকম বিষয়, তো এইগুলো আপনার এই রেগুলার জবের মতো না। পাশাপাশি কোনো ছুটির কথা চিন্তা করা যাবে না এখানে, আপনার ছুটি বাদ আর কি। আর এদের ট্রেনিং হয়, অনেক কঠিন ট্রেনিং হয়। পাশাপাশি আপনি যদি অন্য চাকরিতে আবেদন করতে চান, এখান থেকে অনুমতি পাওয়া খুবই কঠিন কাজ আর কি। তো যারা ধরেন আরও ভালো কিছু করতে চান, তাদের ক্ষেত্রে আমার মনে হয় একটু কঠিন আছে আর কি। তো যাই হোক, চাকরির ক্ষেত্রে ভালো মন্দ সব কিছু থাকবেই, আপনারা চেষ্টা করবেন, আপনাদের মেধার যোগ্যতার বলে আপনারা ভালো একটা চাকরি পেয়ে যাবেন আশা করি। তো সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ।